এই মুহূর্তে আমরা আছি ওয়াক্স মিউজিয়ামে। আর ওয়াক্স মিউজিয়ামে রয়েছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মোমের মূর্তি। এটা হচ্ছে রামায়ণ দর্শন ভারত মাতা টেম্পল। আমার পিছনে আছে হচ্ছে বিবেকানন্দ পিকচরিয়াল এক্সিবিশন। আজ আমাদের কন্যাকুমারীতে দ্বিতীয় দিন। আগের দিন রাত্রে এক 4 হুইলারের মালিকের সাথে কথা বলে জানলাম কন্যাকুমারী সাইট সিন করতে 4 হুইলারের ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা। অগত্যা 4 হুইলারের সাইট সিন করার কথা মাথা থেকে বের করে খুঁজতে লাগলাম কম টাকায় কোনো ট্রাভেলার সাইট সিন করায় কিনা। কথায় আছে মন দিয়ে খুঁজলে নাকি ভগবানেরও দর্শন পাওয়া যায়, আর এ তো সামান্য একটা ট্রাভেলার্স। 400 টাকায় কন্যাকুমারী সাইট সিন সম্ভব, একথা শুনে টিকিট বুক করতে আর দেরি করলাম না। আর এই সাইট সিনের গল্প নিয়েই আজকের আমাদের এই পর্ব। তবে গল্প শুরু করার আগে আপনাদের সামনে আজকের সকালের বিচের একটা দৃশ্য তুলে ধরি। আজ সকালেও আকাশের মুখ ছিল ভার এবং সূর্য ছিল মেঘের আড়ালেই। তবে কথাই আছে না, আশায় বাঁচে চাষা, ঠিক তেমনই আকাশের মুখ ভার থাকলেও পর্যটকরা কিন্তু সমুদ্র সৈকতে আসতে কার্পণ্য করেননি। কেউ কেউ তো আবার ক্যামেরা পূর্বমুখী করেই রেখে দিয়েছে, যদি কোনো ক্রমে সূর্যের একটি বিশেষ মুহূর্ত হঠাৎ করেই ক্যামেরাবন্দি হয়ে যায়। তবে বেলা বাড়ার সাথে সাথেই সকলকে হতাশ হয়েই সমুদ্র সৈকত ছেড়ে ফিরতে হলো নিজ নিজ গন্তব্যের দিকে। ঠিক সেরকমই আমরাও ফিরে এলাম নিজের হোটেলে, কারণ সকাল 9টায় আমাদের বাস আমাদের নিয়ে যাবে কন্যাকুমারী সাইট সিন করাতে। বাংলা 24শে পোস্ট 1430, ইংরাজি 10ই জানুয়ারি 2024। আজ কন্যাকুমারীতে আমাদের দ্বিতীয় দিন, আর সময় হলো 8:45। আর আমরা এখন যাব হচ্ছে কন্যাকুমারী সাইট সিন করতে। কন্যাকুমারীর আশেপাশে যে কটা সাইট সিন করা যায় সেই কটা সাইট সিন কিন্তু আমরা করতে যাবো। তাতে মাথা পিছু ভাড়া পড়ছে হচ্ছে 200 টাকা করে। আর যদি আপনি বাইরেরগুলো করতে যান, মানে বাইরে যে সমস্ত সাইট সিন আছে, যেরকম একটা ওয়াটারফলস আছে, একটা ব্রিজ আছে, হ্যাঙ্গিং ব্রিজ, যেগুলো মোটামুটি এখান থেকে 65 কিলোমিটার 60 কিলোমিটার দূরে, সেই সমস্ত সাইট সিনে কিন্তু আপনাকে বাসে করে যাওয়া যাবে না। সেইগুলো করতে গেলে আপনাকে 4 হুইলার বুক করতে হবে। আর সেই 4 হুইলার মোটামুটি 2200 থেকে 2400-2500 এরকম একটা প্রাইস নিচ্ছে, প্লাস পার্কিং হচ্ছে আলাদা। তো সত্যি কথা বলতে অতগুলো মানে টাকা অ্যাফোর্ড করার ক্ষমতা এই মুহূর্তে নাই। তো সেই কারণে আমরা শুধুমাত্র কন্যাকুমারীটুকু সাইট সিন করার চেষ্টা করছি। এইখানে যে সানরাইজ ছিল আজকে সকালবেলা আমরা সানরাইজ দেখতে পাইনি, কেননা বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু মেঘ পুরো করেছিল। আর এমনই ভাগ্য যে এই 3টে দিন, যে 3 দিন আমরা এখানে রয়েছি, সেই 3 দিনই এখানে পুরো মেঘলা করে থাকবে। তো যাই হোক, আজকে তবুও একটুখানি দেখছি মেঘটা কাটছে। এবার যদি ভাগ্য ভালো থাকে, যদি কালকে মেঘটা পুরোপুরি কেটে যায়, তাহলে হয়তো আমরা কালকে দেখতে পারবো। তো দেখি, জানি না এখন কী করতে হবে। কালকে আমরা সকালে সানরাইজ দেখতে পারবো কিনা, কেননা কালকে বিকালে 6টার সময় হচ্ছে আমাদের ট্রেন। তো কালকেই আমাদের লাস্ট চান্স রয়েছে সানরাইজটা দেখার। তো যাই হোক, এখন বাস চলে আসবে, এক্ষুনি বাস আসুক, তারপরে কন্যাকুমারী সাইট সিনগুলো করবো, আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। বাসে উঠে নিজস্ব সিট দখল করে আমরা বেরিয়ে পড়লাম প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, বাসে উঠে বাসের নম্বর নোট করে নেবেন, নয়তো পরবর্তীতে অসুবিধায় পড়তে পারেন। এই মুহূর্তে আমরা আছি ওয়াক্স মিউজিয়ামে। আর ওয়াক্স মিউজিয়ামে রয়েছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মোমের মূর্তি। আর মোমের মূর্তিগুলো রয়েছে একদম অরিজিনাল মূর্তি। দেখুন মোমের মূর্তিগুলো একবার।
पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे। बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे। पिया को मनानत नाही रे। बिनती करूं पैया परूं, बिनती करूं पैया परूं, जाओ तो वारी 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 रे। बिनती करते मैं तो ওয়াক্স মিউজিয়ামে ঢোকার জন্য আপনাকে 100 টাকার টিকিট কাটতে হবে। ওয়াক্স মিউজিয়ামের সঙ্গেই রয়েছে একটি 3D অ্যানিমেশন হল, কিন্তু আপাত দৃষ্টিতে এই 3D অ্যানিমেশনের মজা আপনারা পাবেন না। প্রকৃত মজা পেতে নিজের মুঠোফোনটা এখানে যে সমস্ত মহিলা রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদের হাতে দিন এবং তারা বিনামূল্যে আপনার এরকম কিছু ছবি তুলে দেবে। ওয়াক্স মিউজিয়ামের পাশেই রয়েছে একটি বেশ পুরনো শিব মন্দির। তবে এই শিব মন্দির সম্পর্কে বিশেষ কোনো তথ্য আমি পাইনি, বা এখানে এমন কেউ ছিল না যিনি এই শিব মন্দিরের ইতিহাস সম্পর্কে আমাদের অবগত করবেন। এটা হচ্ছে রামায়ণ দর্শন ভারত মাতা টেম্পল। এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে হচ্ছে পুরো রামায়ণের, মানে ভগবান শ্রীরামের জন্ম থেকে শুরু করে একদম বনবাস কাটিয়ে আবার রাজত্ব নিচ্ছেন অযোধ্যার, সেই সময়কার সম্পূর্ণ গল্পটা পুরো ছবি আকারে কিন্তু এই জায়গায় রয়েছে। তার উপরে রয়েছে হচ্ছে, মানে ফার্স্ট ফ্লোরে রয়েছে হচ্ছে ব্রোঞ্জের ভারত মাতার খুব সুন্দর মূর্তি আর অখণ্ড ভারতবর্ষের মানচিত্র, আর সেই মানচিত্রতে রয়েছে হচ্ছে একটা ওঙ্কার। আর উপরের যে ফ্লোরটা না, উপরের ফ্লোরে রয়েছে খুব সুন্দর, মানে ওং নাম জপ হচ্ছে, খুব সুন্দর শান্তিপূর্ণ একটা পরিবেশ কিন্তু উপরটাতে। আর এইখানে যে টেম্পলটা রয়েছে, এই টেম্পলটা এত সুন্দরভাবে সাজানো, মানে মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো, আপনার এসে না মন জুড়িয়ে যাবে, একদম বাস্তব কথা। যারা রামায়ণ ভালোবাসেন বা ভগবান শ্রীরামের ভক্ত বা শ্রীরামকে পছন্দ করেন, তারা কিন্তু এই জায়গায় এসে এই জায়গাটা একদম দর্শন অবশ্যই করবেন, কারণ এই জায়গাটা এত সুন্দরভাবে রামায়ণকে এক্সপ্রেস করেছে না, যে আপনি ধারণা করতে পারবেন না। প্রত্যেকটা ঘটনার ছবি দেওয়া রয়েছে, নিচে পুরো ঘটনাবলী লেখা রয়েছে। তবে যারা সেইভাবে ভাবছেন যে এই রামায়ণকে পুরোপুরি জানবেন, তারা কিন্তু এই জায়গাটার জন্য কিছুটা সময় নিয়ে আসবেন, কারণ এই জায়গাটাতে আধা ঘন্টা সময় দিচ্ছে। সেখানে পুরো ঘটনা যদি আপনি পড়তে যান তাহলে কিন্তু আপনার আধা ঘন্টাতে হবে না, মোটামুটি আপনার 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু লেগে যাবে পুরোপুরি যদি আপনি দেখতে যান। আর যদি আপনি মনে করেন যারা জাস্ট ছবিগুলো দেখে আমি চলে আসবো, তাহলে কোনো অসুবিধা নেই। আর উপরের ফ্লোরে তো রয়েছে ভারত মাতার ছবি, তার সঙ্গে রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি, তারপরে রামের বিভিন্ন অয়েল পেন্টিং। আর ভিতরটা হচ্ছে একদম শান্তিপূর্ণ পরিবেশ, প্রচণ্ড শান্ত আর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, যেটা আপনার মনকে শান্তি দিতে বাধ্য। এর ভিতরে কিন্তু আপনাকে ফটোগ্রাফি অ্যালাউ করবে না, কিন্তু আপনি বাইরের যত ইচ্ছা ফটোগ্রাফি করুন, কোনো প্রবলেম নাই। 30 টাকা করে এন্ট্রি ফি রয়েছে, কিন্তু ফটোগ্রাফিতে কোনো রকম কোনো বাধা নাই। বাইরে আপনি এত সুন্দর একটা পরিবেশ না, বাইরে আপনি প্রচুর ফটোগ্রাফি করতে পারবেন। আর সেই সমস্ত ফটোগ্রাফ যদি আপনি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ছাড়েন বা ইনস্টাগ্রামে ছাড়েন, তাহলে কিন্তু লাইক আসতে বাধ্য। যাই হোক, এই জায়গাটা আমি কমপ্লিট করে নিই দেখা। এরপরে আমাদের আর একটা জায়গা রয়েছে বিবেকানন্দ মেমোরিয়াল দেখলাম মনে হয়, অ্যাকচুয়ালি বাসে আস্তে আস্তে দেখেছি তো অতটা বুঝতে পারিনি। ওইখানে যেতে হবে, আমাদের আধা ঘন্টা টাইম রয়েছে এই দুটো জায়গার জন্য। আমার পিছনে আছে হচ্ছে বিবেকানন্দ পিকচরিয়াল এক্সিবিশন, মানে বিবেকানন্দজির বিভিন্ন মুহূর্তগুলো ছবির মাধ্যমে এখানে সংগ্রহ করা রয়েছে। ভিতরে কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফি রয়েছে, প্লাস ফটোগ্রাফি অ্যালাউ হচ্ছে না। এবারে ঘটনা হচ্ছে কি, বাসে করে এসেছি তো আমরা, জায়গাগুলো এত সুন্দর, আপনার প্রত্যেকটা জায়গাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে টাইম খেয়ে নেবে। তো যারা ভালোভাবে দেখতে চাইছেন, তারা কিন্তু বাসে করে না এসে, যদি নিজেদের সম্বল থাকে বা নিজেদের সেই পরিস্থিতি থাকে, তাহলে একটা 4 চাকা ভাড়া করে নেবেন। 2,500 থেকে 3,000 টাকার মতো খরচা হবে,
কিন্তু আপনি ভালোভাবে দেখতে পারবেন। 4 চাকা করলে কি হবে, ওরা সকালবেলা ব্রেকফাস্টের পরে আপনাকে ওঠাবে আর একদম বিকালবেলা আপনাকে নামাবে। তাহলে কি হবে, আপনারা এই সমস্ত প্লেসগুলো না খুব সুন্দরভাবে দেখতে পারবেন। কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, এইখানে আমরা যেতে পারলাম না, কেননা আমাদের বাসের টাইম হয়ে গেছে। তো সেই কারণে আপনারা যারা যারা আসছেন তারা কিন্তু যদি পারেন তাহলে অবশ্যই 4 চাকা ভাড়া করে নেবেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই 200 টাকা দিয়ে আপনারা একটা এরকম বাসে করে ঘুরে নেবেন। আমার যেহেতু ফটোগ্রাফি করতে হচ্ছে, একটু আধটু এক্সপ্লোর করার চেষ্টা করছি বলতে পারবো না, চেষ্টা করছি, সেই কারণে আমার একটু লেট হয়ে যাচ্ছে। কিন্তু যদি শুধুমাত্র দেখেন তাহলে মোটামুটি তবুও টাইমে কুলিয়ে যায়। দেখা আর ফটোগ্রাফ যদি তুলতে যান তাহলে মোটামুটি টাইমে কুলিয়ে যাবে, কিন্তু ভিডিওগ্রাফি করতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। বিবেকানন্দ পিকটোরিয়াল এক্সিবিশন হলে না ঢুকতে পারলেও মিউজিকের তালে তালে আপনাদের সামনে তুলে ধরলাম রামায়ণ দর্শন ভারত মাতা টেম্পলের পারিপার্শ্বিক সুন্দর কিছু দৃশ্য। এখান থেকে বেরিয়ে বাসে উঠতে গিয়েই হলো এক বিপত্তি। বাসে উঠে সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে বাসের নাম্বারটা কিন্তু নিয়ে নেবেন, কেননা একসঙ্গে এরকম বাস সার্ভিস না অনেকগুলো বেরায়। এবারে আপনি গুলিয়ে ফেলবেন যে কোন বাসে আমি এসেছিলাম, কোন বাসে চাপবো। এইমাত্র আমরা গুলিয়ে ফেলেছিলাম, আমরা অন্য বাসে চাপতে গেছিলাম, দিয়ে সেই বাসের লোকজনকে দেখে অচেনা মনে হলো, তখনই বুঝলাম যে আমরা ভুল বাসে চেপেছি। বাসের ড্রাইভারের তো ফোন নাম্বার রাখবেনই, প্লাস বাসের একটা কিন্তু ফটো তুলে নেবেন, মানে বাসের নাম্বারের একটা ফটো তুলে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বাসটাকে খুঁজতে সুবিধা হবে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রীরাম টেম্পল। সামনে একটা পাহাড় রয়েছে, তো আমি আমাদের যে ড্রাইভার রয়েছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে কী পাহাড়। তো ওনার বক্তব্য অনুসারে এটা হচ্ছে ওষুধের পাহাড়, মানে মেডিসিন মাউন্টেন বললো, আর তামিলের নাম হচ্ছে মর্তমালাই। আমি জানি না প্রোনাউন্সিয়েশনটা ঠিক করলাম কি না, ড্রাইভার সাহেব যেটা বললেন আমি সেটাই বললাম। আমার মনে হয় যে হনুমান যখন সেই গন্ধমাদন পর্বত নিয়ে যাচ্ছিল না, সেইটা মনে হয় এখান থেকে নিয়ে যাচ্ছিলো, এই টাইপের কিছু একটা ব্যাপার নিশ্চয়ই হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি সঠিক জানি না, কেননা ভগবান শ্রী রামচন্দ্র যা যা কার্যকলাপ করেছিলেন তার অধিকাংশই কিন্তু এই জায়গায় বসেই করা হয়েছিল। এই হলো সেই ওষুধের পাহাড় বা মেডিসিন মাউন্টেন। আর এই মেডিসিন মাউন্টেন দেখতে দেখতেই আমাদের বাস পৌঁছে গেল কন্যাকুমারীর আর এক বিখ্যাত মন্দির সুচিন্দ্রম টেম্পলে। আমরা যাচ্ছি হচ্ছে সুচিন্দ্রম টেম্পলে। বললো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই একত্রিত একটা মন্দির হচ্ছে এই সুচিন্দ্রম টেম্পল। মন্দিরের আদলটা না সেই রামেশ্বরমের যে মন্দিরের আদল রয়েছে ঠিক সেই আদলেই তৈরি। অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতে যত মন্দির আছে আর যত দেবদেবী রয়েছে তাদের অধিকাংশরই আদল হচ্ছে একই রকম। তার কারণ হচ্ছে দ্রাবিড় সংস্কৃতিতে যে সমস্ত ভাস্কর্যগুলো তৈরি হয়েছিল তার প্রত্যেকটার তৈরি হয়েছে একই রকম নকশায়, সেই কারণে এই প্রত্যেকটা মন্দির একই রকম আদল তৈরি করা। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে এরকম ফ্রি জুতো রাখার জায়গা। আপনি এখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখতে পারবেন। একটা জিনিস দেখলাম যে কন্যাকুমারীতে যত জুতো রাখার জায়গা রয়েছে প্রত্যেকটাই কিন্তু ফ্রিতে রয়েছে, কোথাও কোনো রকম টাকার কোনো গল্প নাই। সুচিন্দ্রম টেম্পলের ভিতরে কিন্তু এরকম ছেলেদেরকে পুরো খালি গায়ে যেতে হয়, কোনো রকম কোনো শার্ট কিন্তু অ্যালাউ করে না ভিতরে। আর মন্দিরের এই অবধি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নাই। তাই জন্য যারা সুচিন্দ্রম টেম্পল মানে ঘুরতে আসবেন, শুধু সুচিন্দ্রম টেম্পল বলে না, এখানে যে কটা টেম্পল আছে মোটামুটি সবকটাই কিন্তু এরকম শার্ট খুলেই যেতে হবে। তাই যারা যারা টেম্পলগুলো যেদিনকে ঘুরবেন সেদিনকে নিজেদেরকে এমনভাবেই তৈরি করে আসবেন যে প্রত্যেকটা মন্দিরে কিন্তু আপনাকে শার্ট খুলতে হবে। সুচিন্দ্রম টেম্পল থেকে বেরিয়ে গেলাম। এখানে বলেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই মন্দির আছে, মেবি হয়তো আছে, কিন্তু আমি গিয়ে শুধুমাত্র শিবের একটা মন্দির দেখলাম, মানে শিবের একটা বড় মূর্তি, আর পাশেই বসে রয়েছে হচ্ছে নন্দীর বড় একটা মূর্তি, মানে একটা ষাঁড়ের বড় মূর্তি। কিন্তু ব্রহ্মা বা বিষ্ণুর আমি কিন্তু কোনো মূর্তি দেখতে পাইনি। এবার মেবি হতে পারে যে এখানে যে সমস্ত নামগুলো রয়েছে সেই নামগুলো অন্যরকম, আমরা যে নামে পরিচিত
থেকে। তার থেকেও বড় কথা হচ্ছে আমরা যখন ঢুকেছিলাম না তখন আরতির সময় হয়ে গেছিলো, যার জন্য মন্দিরে হঠাৎ করে প্রচণ্ড ভিড় হয়ে গেল। তো আপনারা আসবেন, এসে একটুখানি আমাদের টাইমও হাতে কম রয়েছে, আপনারা এসে আশেপাশে পান্ডাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারেন। আর এখানে পুজোও দেওয়া হচ্ছে, তবে পুজোর জন্য কিন্তু কোনো রকম কোনো ঘরে বেঁধে পুজো দেওয়ার ব্যাপার নেই। আপনার ইচ্ছা হলে আপনি পুজো দিন, আপনি যেটুকু দক্ষিণা দেবেন তাতেই কিন্তু এনারা খুশি। আমাদের পুরীতে যেরকম পান্ডাদের একটা দৌড়াতে থাকে, সেই জিনিসটা কিন্তু না রামেশ্বরমে আছে না কন্যাকুমারীতে আছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল সাই বাবার মন্দির। সাই বাবার মন্দিরটি মূলত শ্বেত পাথরের তৈরি এবং এর মধ্যে রয়েছে একটি ব্রোঞ্জের সাই বাবার মূর্তি। এই হচ্ছে সাই বাবার মন্দির, ভিতরে একটা ব্রোঞ্জের সাই বাবার মূর্তি রয়েছে, আর সাই বাবার যে পদচিহ্ন সেটা শ্বেত পাথর দিয়ে তৈরি সেরকম রয়েছে। আর ভিতরের পরিবেশটা না একদম শান্তশিষ্ট, যারা সাধারণত মেডিটেশন করতে আসে তারা কিন্তু এর ভিতরে বসে মেডিটেশন আরামসে করতে পারবে। অনেকটা জায়গা শান্তশিষ্ট পরিবেশ, একদম কোনো রকম কোনো প্রিন্ট অফ সাইলেন্ট একটা পরিবেশ। মন্দিরটা 12:30টার সময় বন্ধ হয়ে যায়, আর আমাদের এখন 12:30টাই বাজে, তাই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে জাস্ট মন্দিরটা দেখলাম, কিন্তু ভিতরের পরিবেশটা দেখে জাস্ট অসাম লাগলো। আজকের আমাদের পরবর্তী এবং শেষ দর্শনীয় স্থান ছিল শ্রী ভেঙ্কটেশ্বরী রায়ার মন্দির। মন্দিরের চারপাশ ছিল শান্তশিষ্ট এবং এই জায়গা থেকে সমুদ্রতট স্পষ্টই দৃশ্যমান। এই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরী নায়ার মন্দির। অ্যাকচুয়ালি তামিল উচ্চারণ তো একটু অন্যরকম হয়ে যায়। এটা মেনলি হচ্ছে অন্ধ্রপ্রদেশে যে তিরুপতি বালাজি মন্দির আছে, সেই তিরুপতি বালাজির মন্দিরই একটা শাখা। ভিতরে যে প্রতিমা রয়েছে সেটা তিরুপতি বালাজিতে যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাই রয়েছে। অ্যাকচুয়ালি তিরুপতি বালাজিতে আমি কখনো যাইনি, কিন্তু টিভিতে যেটুকু দেখেছি সেই হিসাবে আমি বললাম। তবে প্রতিমাটা সেরকমই, কালো একটা পাথরের মূর্তি রয়েছে, বড় সড়ো, বেশ বড়। আর এই মন্দির থেকে বিবেকানন্দ রক মিউজিয়াম আর থিরুভাল্লুভার যে স্ট্যাচু রয়েছে সেটা কিন্তু স্পষ্ট দেখা যায়। মানে এই মন্দিরটা কিন্তু একদম সমুদ্রের একদম গোড়ায়। সময় 1:40, আর শেষ হলো আমাদের কন্যাকুমারী সাইট সিনের ট্রিপ। পার হেড 200 টাকা করে। 200 টাকায় যেরকম সাইট সিন আমরা করলাম তাতে কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। যাই হোক, এখন রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করতে হবে। আর আমরা এখানে চিকেন পেয়েছি, আমরা প্রতিদিন ওই চিকেন কারি আর রাইসই নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আর বাকি যে সমস্ত খাবার রয়েছে না, ওগুলো সব হচ্ছে ভেজ আইটেম, তো আমাদের ঠিক পোষাচ্ছে না সত্যি কথা বলতে। যাই হোক, খাওয়া দাওয়া করি। ওই খাওয়া দাওয়ার নতুন করে দেখানোর কিছু নেই, কালকে যেরকম খাওয়া দাওয়ার টেস্ট ছিল আজকেও সেরকমই হবে আশা করছি। খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ত্রিবেণী সঙ্গমে আজকে। আর যদি ভাগ্যে থাকে তাহলে আজকে হয়তো সানসেটটা যদি দেখতে পাই, দেখি ত্রিবেণী সঙ্গমে যাই, গিয়ে দেখা যাক যে সানসেট আজকে আমরা দেখতে পাই কিনা। রোদ উঠেছে, আবার মেঘও করে রয়েছে, এখন কি হবে জানি না। ত্রিবেণী সঙ্গম এবং মহাত্মা গান্ধী মেমোরিয়ালের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরব আগামী পর্বে।